কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে মানব সভ্যতা তার উৎকর্ষের চরম শিখরে পৌঁছেছে। চারদিকে বিশাল সব পাথরের প্রাসাদ, আকাশচুম্বী মন্দির আর স্বর্ণের ছড়াছড়ি। মিশরীয় ফারাওরা তখন তাদের ঐশ্বর্যের চূড়ায় বসে শাসন করছে গোটা নীল নদ উপত্যকা। আনাতোলিয়ার বুকে দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করছে হিট্টাইট সাম্রাজ্যের ভয়ঙ্কর রথীরা। আর গ্রিসের মাইসেনিয়ান রাজারা তখন ট্রয় নগরী ধ্বংস করে রচনা করছে তাদের বীরত্বের মহাকাব্য। দেশগুলোর মধ্যে চলছে কোটি কোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রার আন্তর্জাতিক বাণিজ্য। মানুষের ধারণা ছিল এই শক্তিশালী সাম্রাজ্যগুলো কোনোদিন ধ্বংস হবে না, তারা অনন্তকাল টিকে থাকবে। কিন্তু আজ থেকে ঠিক ৩,২০০ বছর আগে ইতিহাসের পাতা এমন এক ভয়ঙ্কর মোড় নিল যা কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ৫০ বছরের এক অবিশ্বাস্য ব্যবধানে, হ্যাঁ, মাত্র ৫০ বছরের মধ্যে এই সবকটি পরাশক্তি বা সুপার পাওয়ার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বড় বড় শহরগুলো পুড়ে ছাই হয়ে গেল, লাখ লাখ মানুষ নির্মমভাবে খুন হল, আর পুরো মানবজাতি হঠাৎ করেই প্রবেশ করল শত শত বছরের এক অন্ধকার যুগে। মানুষ এতটাই পিছিয়ে পড়েছিল যে গ্রিসের মানুষেরা আগামী ৪০০ বছর লিখতে এবং পড়তে পর্যন্ত ভুলে গিয়েছিল। কারা ঘটিয়েছিল এই প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞ? কোথা থেকেই বা তারা ধেয়ে এসেছিল? কেন তারা এত উন্নত সাম্রাজ্যগুলোকে এক নিমিষেই মানচিত্র থেকে মুছে দিল? ইতিহাসের পাতা তন্ন তন্ন করে খুঁজলে এই অচেনা এবং অজানা শত্রুদের একটাই নাম পাওয়া যায়, দ্য সি পিপলস বা সামুদ্রিক মানব। আজ স্টোরি অফ সিভিলাইজেশনের এই পর্বে আমরা উন্মোচন করব প্রাচীন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং অমীমাংসিত রহস্যের। খ্রিস্টপূর্ব ১২০০ অব্দ। সময়টা ছিল লেট ব্রঞ্জ এজ বা ব্রঞ্জ যুগের শেষ ভাগ। আজকের আধুনিক বিশ্বে যেমন আমেরিকা, রাশিয়া বা চীন একে অপরের ওপর নির্ভরশীল, সেই প্রাচীন পৃথিবীতেও ঠিক একই অবস্থা ছিল। সেই যুগে অর্থনীতি চলত ব্রঞ্জ নামক ধাতুর ওপর নির্ভর করে। ব্রঞ্জ দিয়ে তৈরি হতো তলোয়ার, বর্ম, রথের চাকা থেকে শুরু করে চাষাবাদের সব যন্ত্রপাতি। কিন্তু ব্রঞ্জ তৈরি করা সহজ ছিল না। ব্রঞ্জ বানাতে প্রয়োজন হতো ৯০% তামা এবং ১০% টিন। তামা পাওয়া যেত সাইপ্রাসে, আর টিন আসত সুদূর আফগানিস্তান থেকে। তাই বাধ্য হয়েই মিশর, হিট্টাইট আর গ্রিকদের মধ্যে বিশাল এক বাণিজ্য পথ তৈরি হয়েছিল। তাদের জাহাজগুলো ভূমধ্য সাগর তাপিয়ে বেড়াত। রাজা বাদশারা একে অপরকে ভাই বলে ডাকত। উপহার হিসেবে পাঠাতো সোনা, হাতির দাঁত আর সুন্দরী দাসী। সব কিছুই একদম নিখুঁতভাবে চলছিল। পুরো ভূমধ্য সাগরীয় অঞ্চল হয়ে উঠেছিল প্রাচীন যুগের এক গ্লোবাল ভিলেজ। কিন্তু তারা জানত না, তাদের এই নির্ভরশীলতাই তাদের কাল হয়ে দাঁড়াবে। খ্রিস্টপূর্ব ১১৭৭ সাল। ভূমধ্য সাগরের তীরে বর্তমান সিরিয়া অঞ্চলে অবস্থিত ছিল তৎকালীন বিশ্বের অন্যতম ধনী এবং ব্যস্ত বন্দর নগরী উগারিট। আধুনিক প্রত্নতত্ত্ববিদরা যখন এই উগারিট শহরের ধ্বংসস্তূপ খুঁড়ছিলেন, তখন মাটির নিচ থেকে তারা কাদা মাটির তৈরি একটি পোড়া ট্যাবলেট বা চিঠি উদ্ধার করেন। সেই চিঠিটি পড়ে আধুনিক বিজ্ঞানীদেরও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। চিঠিটি লিখেছিলেন উগারিটের শেষ রাজা আম্মুরাপি। তিনি চিঠিটি লিখছিলেন সাইপ্রাসের রাজার কাছে সাহায্যের আকুতি জানিয়ে। রাজা আম্মুরাপি লিখেছিলেন, হে পিতা, দেখুন, শত্রুর জাহাজগুলো আমাদের উপকূলে এসে গেছে। তারা আমাদের শহরগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে এবং আমাদের ভূখণ্ডে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আমার সমস্ত সৈন্য এবং রথ
এখন হিট্টাইটদের দেশে যুদ্ধে গেছে, আর আমার সমস্ত জাহাজ সাইপ্রাসে। আমাদের দেশ এখন সম্পূর্ণ অরক্ষিত। দয়া করে আমাকে সাহায্য করুন, শত্রুরা আমাদের গিলে খাচ্ছে। কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি? সেই সাহায্য আর কোনোদিন ওগারিটে পৌঁছায়নি। এমনকি চিঠিটিও ওগারিটা শহর পার হতে পারেনি, কারণ চিঠিটি যখন চুল্লিতে পোড়ানো হচ্ছিল শক্ত করার জন্য, ঠিক সেই মুহূর্তেই সেই অজানা শত্রুরা শহরে ঢুকে পড়ে। ওগারিটা শহরটি এতটাই ভয়াবহভাবে ধ্বংস করা হয়েছিল যে এরপর আর কোনোদিন সেখানে মানুষের বসতি গড়ে ওঠেনি। চিঠিটি সেই চুলার ভেতরেই পড়েছিল টানা ৩,০০০ বছর ধরে। এই অজানা শত্রুরাই ছিল সেই ভয়ঙ্কর সি পিপলস। উগারিটকে ছাইয়ে পরিণত করার পর এই সামুদ্রিক দানবদের নজর পড়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি হিট্টাইট সাম্রাজ্যের দিকে, বর্তমান তুরস্ক। হিট্টাইটদের সেনাবাহিনী ছিল ব্রঞ্জ যুগের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। তাদের হাজার হাজার রথ আর লোহা গলালানোর প্রযুক্তি ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে মাত্র কয়েক মাসের মধ্যে এই বিশাল হিট্টাইট সাম্রাজ্য পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যায়। সি পিপলসরা হিট্টাইটদের দুর্ভেদ্য রাজধানী হাতুশাতে প্রবেশ করে এবং পুরো শহরটিকে আক্ষরিক অর্থেই মাটির সাথে মিশিয়ে দেয়। প্রত্নতত্ত্ববিদরা আজও হাতুশার মাটিতে পোড়া ছাইয়ের মোটা স্তর দেখতে পান, যা প্রমাণ করে শহরটিকে কতটা নির্মমভাবে পোড়ানো হয়েছিল। এরপর তারা ধেয়ে যায় ইউরোপের দিকে। গ্রিসের মাইসেনিয়ান সভ্যতা, যাদের বীরত্বের গল্প আমরা হোমারের ইলিয়াড মহাকাব্যে পড়ি, সেই গ্রিক যোদ্ধারাও এই সি পিপলসের সামনে দাঁড়াতে পারেনি। গ্রিসের মাইসেনি, টিরেন্স, পাইলোস একের পর এক বিশাল সপ্য প্রাসাদ নগরী ধ্বংসস্তূপে পরিণত হল। গ্রিসের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে জনসংখ্যার প্রায় ৭০ থেকে ৮০% মানুষ মারা যায় বা দেশ ছেড়ে পালায়। যারা বেঁচে ছিল তারা বনে জঙ্গলে লুকিয়ে মানবেতর জীবনযাপন শুরু করে। চারপাশে যখন একের পর এক শক্তিশালী সাম্রাজ্য লাশের স্তূপে পরিণত হচ্ছে, তখন এই সি পিপলসদের চূড়ান্ত গন্তব্য হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ধনী এবং প্রাচীন দেশ মিশর। সময়টা খ্রিস্টপূর্ব ১১৭৭ অব্দ। মিশরের সিংহাসনে তখন উপবিষ্ট স্বয়ং দেবতা তুল্য ফারাওম, তৃতীয় রামসেস। ফারাওম বুঝতে পেরেছিলেন হিট্টাইট আর গ্রিকদের মতো বিশাল সৈন্যবাহিনীও যখন এদের আটকাতে পারেনি, তখন সরাসরি যুদ্ধ করে এই শত্রুদের হারানো অসম্ভব। মিশরকে বাঁচাতে হলে তাকে একটি নিখুঁত ফাঁদ পাততে হবে। সি পিপলসের বিশাল নৌবহর যখন নীল নদের বদ্বীপ বা মোহনায় প্রবেশ করল, তখন চারপাশ ছিল একদম শান্ত। কিন্তু তারা জানত না নদীর দুই তীরে নলখাগড়ার জঙ্গলের ভেতর লুকিয়ে আছে মিশরের হাজার হাজার তুধর্ষ তীরন্দাজ। ফারাওম রামসেস তৃতীয়ের ইশারায় মুহূর্তের মধ্যে আকাশ কালো করে বৃষ্টির মতো তীর ধেয়ে আসতে লাগল সামুদ্রিক মানবদের জাহাজের ওপর। সি পিপলসের যোদ্ধারা কিছু বুঝে ওঠার আগেই মিশরীয় নৌবাহিনীর ছোট এবং দ্রুতগামী নৌকাগুলো তাদের বড় বড় জাহাজগুলোকে চারপাশ থেকে ঘিরে ফেলে। শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক নৌযুদ্ধ। মিশরীয়রা সি পিপলসের জাহাজগুলোতে আগুন লাগিয়ে দেয়। যারা পানিতে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করেছিল তাদেরকে ডাঙায় ওঠার সাথে সাথে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করা হয়। মিশরের মেদিনেত হাবু মন্দিরের দেওয়ালে ফারাও তৃতীয় রামসেস এই যুদ্ধের একটি শিহরণ জাগানো চিত্র খোদাই করে রেখে গেছেন। সেখানে তিনি গর্ব করে লিখেছেন, তারা সমুদ্রের ওপর দিয়ে তাদের হাত বাড়িয়েছিল, কিন্তু যারা আমার সীমানায় পৌঁছেছিল তাদের বীজ চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের হৃদয় এবং আত্মা অনন্তকালের জন্য কেড়ে নেওয়া হয়েছে। মিশর এখন নিরাপদ। হ্যাঁ, ফারাও তৃতীয় রামসেস সেদিন মিশরকে সি পিপলসের হাত থেকে বাঁচিয়েছিলেন ঠিকই, কিন্তু এই যুদ্ধের দাম মিশরকে দিতে হয়েছিল কড়ায় গণ্ডায়।
এই দীর্ঘ যুদ্ধের পর মিশরের রাজকোষ শূন্য হয়ে পড়ে, অর্থনীতি পুরোপুরি ভেঙে যায়। ফারাওদের সেই পুরনো গৌরব আর কোনোদিন ফিরে আসেনি। এখন আপনাদের মনে নিশ্চয়ই একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই সি পিপলস আসলে কারা ছিল? তারা কি কোনো উন্নত ভিনগ্রহের প্রাণী ছিল, নাকি অ্যাটলান্টিস থেকে উঠে আসা কোনো দানব? কেন তারা হঠাৎ করে এত উন্নত সভ্যতার উপর এই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল? মিশরীয় শিলালিপিতে তাদের যে ছবি খোদাই করা আছে তা খুব ভালোভাবে লক্ষ্য করলে একটি অদ্ভুত জিনিস চোখে পড়ে। ছবিতে দেখা যায় সি পিপলসরা শুধু তলোয়ার আর ঢাল নিয়ে আসেনি, তাদের সাথে কাঠের গাড়িতে করে এসেছিল তাদের নারী এবং শিশুরাও। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো তারা শুধু জলদস্যু বা লুটেরা ছিল না, তারা তাদের পরিবার নিয়ে এসেছিল। তারা আসলে কোনো দেশ দখল করতে আসেনি, তারা এসেছিল বাঁচার জন্য নতুন এক আশ্রয়ের খোঁজে। আধুনিক ঐতিহাসিক, ভূতাত্ত্বিক এবং জলবায়ু বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করে একটি চমকপ্রদ সিদ্ধান্তে পৌঁছেছেন। বিজ্ঞানীরা ইসরায়েল ও সিরিয়ার প্রাচীন হ্রদের তলার কাদা এবং পরাগরেণু পরীক্ষা করে দেখেছেন আজ থেকে ৩২০০ বছর আগে ভূমধ্যসাগরীয় অঞ্চলে হঠাৎ করে একটি ভয়ঙ্কর জলবায়ু পরিবর্তন দেখা দেয়। শুরু হয় একটানা প্রায় ৩০০ বছরের ভয়াবহ খরা। মেঘ থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়ত না, নদী নালা শুকিয়ে কাঠ হয়ে যায়, মাঠের পর মাঠ ফসল রোদে পুড়ে ছাই হয়ে যায়। এর সাথে যোগ হয় একের পর এক ভয়াবহ ভূমিকম্প, যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন আর্থকুয়েক স্টর্মস। ভাবুন তো, সাধারণ কৃষকরা যখন দেখল তাদের দেশে খাওয়ার মতো একদানা শস্য নেই, দিনের পর দিন তাদের সন্তানরা না খেয়ে মারা যাচ্ছে, তখন তারা কি করবে? হ্যাঁ, জীবন বাঁচানোর তাগিদে সেই সাধারণ মানুষরাই দলে দলে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। ইতালির সিসিলি, সার্ডিনিয়া এবং এজিয়ান সাগরের দ্বীপগুলো থেকে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ জাহাজে করে বের হয়ে পড়ে খাবারের খোঁজে, একটু বাসযোগ্য জমির খোঁজে। ক্ষুধার্ত মানুষের এই বিশাল ঢলই ছিল সেই ভয়ঙ্কর সি পিপলস। তারা যেখানেই গেছে সেখানেই খাবার লুট করেছে, আর বাধা পেলে পুরো শহর জ্বালিয়ে দিয়েছে। পেটের ক্ষুধা তাদের পরিণত করেছিল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর খুনিতে। আর যেহেতু ব্রোঞ্জ যুগে ওই দেশগুলো একে অপরের বাণিজ্যের ওপর নির্ভরশীল ছিল, তাই যখন একটি দেশের পতন হলো, তখন সাপ্লাই চেইন ভেঙে গিয়ে ডোমিনো ইফেক্টের মতো একের পর এক সুপার পাওয়ার দেশগুলো ধ্বংস হয়ে গেল। ব্রোঞ্জ যুগের এই পতন শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের বর্তমান আধুনিক সভ্যতার জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তাও বটে। আজ ২১ শতকে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে খুব শক্তিশালী মনে করি। আমাদের ইন্টারনেট আছে, পারমাণবিক বোমা আছে, গ্লোবাল ইকোনমি আছে, কিন্তু আমরা কি প্রাচীন সেই সভ্যতার চেয়ে খুব বেশি আলাদা? আজ যদি হঠাৎ করে পৃথিবীর তেল বা বিদ্যুতের সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়, বা জলবায়ু পরিবর্তনের কারণে কোনো বড় মহামারী বা খরা দেখা দেয়, তবে আমাদের এই গগনচুম্বী আধুনিক সভ্যতা টিকতে কতদিন সময় লাগবে? ইতিহাস আমাদের এই শিক্ষাই দেয় যে কোনো সভ্যতাই চিরস্থায়ী নয়। অহংকার আর ক্ষমতার চূড়ায় বসা সুপার পাওয়াররাও প্রকৃতির একটি সামান্য পরিবর্তনের কাছে কতটা অসহায়। ব্রোঞ্জ যুগের পতন তার সবচেয়ে বড় প্রমাণ। ইতিহাসের এই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর ঘটনাটি আপনাদের কেমন লাগলো? ৩২০০ বছর আগের সেই সি পিপলসদের জায়গায় আজ যদি আমরা থাকতাম, তবে আমরা কি করতাম? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মানুষের হারিয়ে যাওয়া সভ্যতার এমন আরও অজানা রহস্য উন্মোচন করতে স্টোরি অফ সিভিলাইজেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের পাতা থেকে উঠে আসা নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।